এখান থেকে আমি অত্যন্ত আবার বলছি যে রক্ত থেকে ঘামে আসতেই হবে 100 দিনের কাজ, এবং পশ্চিমবঙ্গে দুর্নীতি রোধে একেবারে স্পষ্ট কিছু শর্ত আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি স্পষ্ট করে বেঁধে দিলেন। আমার পরের বক্তা ফিরদৌস শামীম, তার আগে বলবো যে আমরা দিনের পর দিন এই 100 দিনের কাজের টাকা আটকানো নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং এই দাবিতে একটার পর একটা অনুষ্ঠান করেছি যে দুর্নীতি যে পরিমাণে হোক না কেন, টাকা কেন বন্ধ হবে, তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, কিন্তু এই 100 দিনের টাকা যায় হচ্ছে একেবারে গরিব প্রান্তিক মানুষের কাছে। কেন এ রাজ্যের টাকা বন্ধ করা হবে? পশ্চিমবঙ্গের ভুয়ো জব কার্ডের কথা হয়, সেই ভুয়ো জব কার্ডের হিসেবে কিন্তু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে, সেখানেও সমান তদন্ত হোক। গুজরাটে এই 100 দিনের কাজ নিয়ে মন্ত্রীর পুত্র, গুজরাটে বিজেপির সরকার, কিন্তু সেই সরকারের পুলিশও মন্ত্রীপুত্রকে গ্রেফতার করেছে, এই ঘটনাও ঘটেছে, তদন্ত সেখানেও হোক। আর টাকা বন্ধ হলে শুধুমাত্র সিঙ্গল আউট করে আমাদের রাজ্যে টাকা কেন বন্ধ হবে? আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির রায়ের স্পিরিটও কিন্তু একেবারে সেই দিকে দিক নির্দেশ করে, ন্যায়ের দিকে। দেখুন, 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্প চালুর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্পষ্টভাবে এই নির্দেশও দিয়েছেন যে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। আর এই শর্ত আরোপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য, যে কোনো ধরনের নিয়মও তৈরি করতে পারবে তারা। যা দেখে বিরোধীরা বলছে এ রাজ্যে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, এই শর্ত আরোপ করে তাতে কার্যত মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। টাইট করে দিয়েছে। ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে। ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে, এটা আমাদের ডিমান্ড। স্কিম বন্ধের তো ডিমান্ড নেই, চোর ধরো জেল ভরো। তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে মন্ত্রীর ছেলেরা এই 100 দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে অ্যারেস্ট হচ্ছে। তোমার ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের লিস্টে টপ করে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দুর্নীতি হয়, নজরদারি চাই, নিয়ম করতে হবে, আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে, অথচ সেখানে টাকা যাচ্ছে। এটা আর চলতে পারে না। এ রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতির বিস্তর অভিযোগ সামনে এসেছে। কেউ অভিযোগ করেছিলেন কাজ করেও মেলেনি টাকা। খাল কাটাই হয়েছিল, করেছিলাম, কোম্পানি পার্কে সব বন ফন পরিষ্কার হয়েছিল, করেছিলাম, কিচ্ছু টাকা পয়সা পাইনি। যখন যাই বলে টাকা দেয়নি। কেউ অভিযোগ করেছিলেন জব কার্ডধারীর অজান্তেই তোলা হয়েছে টাকা। আমার নামে জব কার্ড তৈরি করে মাল তুলে খাচ্ছে আমার নামে আর একজন ব্যক্তি আছে মন্টু ঘোষ। এই নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হয়েছি। সরকারি টাকা পয়সা আমার নামে 2 নম্বরি করে খাচ্ছে, এর আমি বিচার চাই। কেউ অভিযোগ করেছিলেন 100 দিনের কাজ করলেও টাকা মেলেনি। প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে সরকারি তালিকায় নাম ছিল বিত্তশালীদের। কেটেছিলাম 10-12 দিন ভরে। আমার স্বামীও কেটেছিল, আমার স্বামীরও নাম নাই, আমারও নাম নাই। আর যারা চাকরি করছে, যারা এই সুপারভাইজার অঙ্গনবাড়ি স্কুলে চাকরি করছে, ওদের মাটি কাটা নাম চড়েছে, মাটি কাটা লিস্টে। এই আবহে কলকাতা হাইকোর্ট যেভাবে দুর্নীতি আটকাতে শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত রাখার কথা বলল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। সরকারকে আজকে কোর্ট স্পষ্ট বলেছে কাজ হতে হবে, প্রকল্প বন্ধ রাখা যায় না। অভিযোগ থাকলে তদন্ত একবার কেন 10 বার হবে। কেন্দ্রীয় সরকার তদন্ত করুক, কিন্তু টাকা বন্ধ রাখতে পারে না। রাজ্য সরকার টাকাটা কাজে লাগাক, কিন্তু টাকাটা লুট করতে পারবে না। এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েকটি। তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে, এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য, মানে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়ম কানুন তৈরি করতে পারবে, যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয়। কোর্ট আরও একবার অ্যাকনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যাবে না, এবং 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্পে ফের কাজ চালু করতে হবে। আমি এখান থেকে আরেকটা অংশ যদি না বলি, সম্পূর্ণ ওই মুদ্রার একটা দিক বলা হবে, সেটা হচ্ছে দুর্নীতি।
কতটা স্পষ্ট দুর্নীতি যে গত এপ্রিল মাসে রিপোর্ট দেয় কলকাতা হাইকোর্টকে কলকাতা হাইকোর্টে তৈরি করা একটা কমিটি। তারা বলে শুধুমাত্র 4টি জেলা থেকে এই দুর্নীতির পরিমাণ হচ্ছে 24 কোটি টাকা, শুধুমাত্র 4টে জেলা থেকে। আমি বলছি দুর্নীতির অভিযোগটাও সমানভাবে কি কলকাতা হাইকোর্টে বৈধতা পেল? কেন এই কথা বলছি? আজকে মাননীয় প্রধান বিচারপতি তার রায়ে বলছেন, 1, দুর্নীতি রোধে যে কোনো রকমের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। 2, প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে, রাজ্যের সব জেলাতে প্রয়োজনীয় তদন্ত করতে পারবে। 3, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করা যাবে। 4, কেন্দ্র যদি চায় তাহলে সরাসরি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো যেতে পারে, অর্থাৎ রাজ্যকে বাইপাস করাও যেতে পারে। আমার পরের বক্তা আইনজীবী ফিরদৌস শামীমের কাছে আসবো যে এই রায়কে সামগ্রিকতার বিচারে ফিরদৌস কোন চোখে দেখছে? দেখুন, এই রাজ্যে কোনো প্রকল্প হবে আর সেখানে চুরি দুর্নীতি থাকবে না, এটা অকল্পনীয়। আজকে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি সহ আরও কয়েকজন মামলাকারী ছিলেন, তাদের মামলায় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেখান থেকে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে যে এই রাজ্যে অন্যান্য 5টা ক্ষেত্রে যেমন দুর্নীতি হয় সেই তার সঙ্গে এই যে 100 দিনের কাজের প্রকল্পেও দুর্নীতি হয়, এবং সেই দুর্নীতি আদালতের সামনে ক্যানভাসড হয়েছে। আদালত সেটা মান্যতা দিয়েছেন এবং আদালত মান্যতা দিয়ে আদালত কিছু অবজারভেশন দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। নির্দেশটার থেকে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য সরকার যারা 100 দিনের কাজের যে প্রকল্প সেই প্রকল্প সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। এবার আসি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বক্তব্য এর আগে উঠে এসছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে কেন্দ্রীয় বঞ্চনা 100 দিনের কাজের ক্ষেত্রে। দেখুন, আমাদের দেশে এই মুহূর্তে আর যাই হোক সংবিধানটা তো আর গঙ্গা জলে ফেলে দেওয়া হয়নি। আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে যে কেন্দ্রের কাছে রাজ্যের যদি কোনো প্রাপ্য থাকে, কেন্দ্রের রাজ্যের যদি কনফ্লিক্ট হয়, তার জন্য সাংবিধানিক একটি প্রভিশন রয়েছে। আপনি চলে যেতে পারেন সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনে, গিয়ে মামলা করে রাজ্যের প্রাপ্যটা নিয়ে আসতে পারেন। অন্য বেশ কিছু রাজ্য করেছে, তাহলে আর পশ্চিমবঙ্গ পারছে না কেন? পশ্চিমবঙ্গ পারছে না এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গের নিজস্ব দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাটা কি? আসলে ওই যে বললেন 24 কোটির দুর্নীতি, 24 কোটির দুর্নীতি এটা অ্যাসার্টেন করা গেছে। দুর্নীতিটা কিন্তু 24 কোটির নয়, সেটা 2400 কোটি টাকারও হতে পারে। ওটা কমিটি অ্যাসার্টেন করেছে। আসলে কি জানেন তো, আমাদের মানে 4টে জেলা থেকে শুধু রিকভারি হয়েছে, একদম ভগ্নাংশ নিঃসন্দেহে অনেক বেশি। আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চোর বাঁচাতে সুপ্রিম কোর্টে ছুটতে পারে, 6 বার ডিএ মামলায় হেরে গিয়ে সুপ্রিম কোর্টে ছুটতে পারে। রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি, হকের পাওনা, সেটা আদালতের দ্বারা 6 বার প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরেও সেটা ডিলে করার জন্য সুপ্রিম কোর্টে ছুটতে পারে। কিন্তু গরিব মানুষের হকের টাকা কেন্দ্রের সরকারের কাছ থেকে যেটা প্রাপ্য তার জন্য সুপ্রিম কোর্টে ছুটতে পারে না। কেন পারে না? তার কারণ তাদের নিজস্ব দুর্বলতা রয়ে গেছে। দুর্বলতাটা কি? দুর্বলতাটা হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির ফাঁসে আটকে আছেন। এবার ইনি ওয়েলকাম করছেন এই জাজমেন্টকে আর এই রায়কে, মার্জনা করবো এই রায়কে। আর গতকাল ওবিসি রায়ের পরে দেখবেন যে সেটা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ হচ্ছে, আদালতকে বারবার আক্রমণ করছেন। আমি এই কথাটা বলছি, তার কিছু যুক্তিসঙ্গত কারণ রয়েছে। দেখুন, গণতন্ত্রের এই আদালত হচ্ছে সেফটি ভালভ। মানুষ থাকলে কনফ্লিক্ট থাকবে, আর কনফ্লিক্টকে মিনিমাইজ করার জন্য আইনের প্রবর্তন। আর এই কনস্টিটিউশনাল কোর্টগুলো কনস্টিটিউশনাল গার্জিয়ান হিসেবে সেইগুলোকে কিন্তু প্রোটেক্ট করবে। আসলে এরা যারা এই যে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী যারা বিভিন্ন সময় যখন একটা বিড়ম্বনায় পড়ছেন কোনো রায়ের পরে, তখন তারা আক্রমণ করছেন, তারা বুঝতে পারছেন না তারা নিজেদেরকে ভালনারেবল বানাচ্ছেন। তার কারণ ধরুন, আমি একটা উদাহরণ দিই। ধরুন এসএসসি মামলায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, এটা আপনারা ফ্যাক্ট জানেন, কিন্তু পার্টিসিপেটেড ক্যান্ডিডেটের সংখ্যা কত? 31 লক্ষ। তারা তো মনে করেছেন যে আমরা ন্যায় বিচার পাইনি, তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ভাবুন তো, কালকে 31 লক্ষ ছেলে মেয়ে যদি এই রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নের দিকে ধাবিত হতো, তাহলে কি অবস্থা তৈরি হতো? তারা কিন্তু ধাবিত হয়নি, কারণ তারা বিশ্বাস রেখেছিল কিসের উপরে? আদালতের উপরে। তারা কনফ্লিক্টটাকে মিনিমাইজ করতে চেয়েছিল, ভরসা রেখে কার উপরে? আদালতের উপরে। আপনারা যদি বারবার এই আদালতকে এইভাবে আক্রমণ করেন, তাহলে কিন্তু নিজেদেরকে ভালনারেবল বানাবেন। তার কারণ গণতন্ত্রের সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন আপনারা নিজেরা। শুধুমাত্র ভোট পেয়ে নির্বাচিত হয়ে আপনারা কিন্তু গণতন্ত্রের সমস্ত বেনিফিটটা এনজয় করছেন। নিজেদেরকে ভালনারেবল বানাবেন না। ভালনারেবল যদি বানাতে থাকেন, তাহলে কিন্তু পরিণতিটা অত্যন্ত ভয়ঙ্কর হবে।
দয়া করে নিজেদেরকে এত বেশি ভালনারেবল বানাবেন না। দেবাংশু, দু তিনটে পয়েন্ট। প্রথম কথা হচ্ছে এই রাজ্যে প্রকল্প মাত্রই দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইত্যাদি কথা বললাম। আমি জানি না ফিরদৌস দা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো নিয়ে কটা দুর্নীতির অভিযোগ পেয়েছে, একটু থাকলে বলবেন, আমাদের সুবিধা হবে। 2 নম্বর কথা হচ্ছে প্রকল্পে দুর্নীতির কথা বলা হয়েছে, তো আমি বলছি যে প্রকল্পে দুর্নীতির কথা বলা হচ্ছে, এর মধ্যে আজ অব্দি কতগুলো প্রমাণিত সুমনদা শুনছি তো অনেকদিন ধরে। এখন প্রমাণের কথা আমি যখনই বলবো তখনই বাম বা বিশ্বনাথ দ্বারা তারা বলবেন যে সেন্ট্রালের সাথে তোমাদের একটা বোঝাপড়া আছে, তার জন্য সিবিআইডি। আমি তা বলবো না, আমি বলবো তোমার নেতারা কত বড় লোক হয়েছে, তোমার নেতাদের বাড়ি আমি বলছি ধরুন দুটো জিনিস হতে পারে। আপনি যখন দুর্নীতির অভিযোগ করবেন তখন সেই দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারছেন না, সেই কথাটা আমি যখন বলবো, আপনি যদি সেটিং দিয়ে ওটা ঢাকতে চান তাহলে আমি প্রশ্ন করবো যে একই সেটিং এর জন্য পয়সাটা পাচ্ছি না কেন? কেউ ঢাকতে চায় না, কিন্তু আমি বলছি যে ধরো দেবাংশু, তোমার সঙ্গে আমি 300% একমত যে 100 দিনের কাজের টাকা বন্ধ করাটা অন্যায়, ন্যায় নয়। তার কারণ হচ্ছে যে একেবারে প্রান্তিক গরিব মানুষ এর জন্য সাফার করছেন, কিন্তু পাশাপাশি তুমি প্রমাণের কথা বলছো। 4টে জেলা থেকে 24 কোটি তো রিকভার্ড মানি, এটা প্রমাণের ব্যাপার নয়, এটা টাকা ফেরতের প্রাণী, রিকভার্ড মানি। সহজ কথা বলছি, মানে দুর্নীতি হয়েছে এই কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেননি। একটা কথা বলছি, এই যে টাকাগুলো রিকভার্ড হয়েছে এগুলোর তো মূল সোর্সটা হচ্ছে ফেক জব কার্ডের মাধ্যমে। তো ফেক জব কার্ডের মাধ্যমে কিছু অ্যাকাউন্ট খুলিয়ে ভুয়ো লোকের অ্যাকাউন্টে টাকা গেছে। তো এই ফেক জব কার্ডে যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গের আগে র্যাঙ্কিং করছে তাদের টাকা বন্ধ করেছে সুমনদা। এক্স্যাক্টলি এই প্রশ্নটা করেছিলাম, ইউনিটে হয়নি কে? আচ্ছা, যখন রাজ্য সরকারের এই টাকাগুলো বন্ধ করলো, আচ্ছা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতিকে যে আদালতে যেতে হলো, পশ্চিমবঙ্গ সরকার কেউ যদি জেগে ঘুমোয় তাকে তো জাগানো যাবে না। উনি বলছেন প্রমাণ, আমি বলছি হাতে কলম 4টে প্রমাণ বলছি। আপনি যেরকম রিকভারের বললেন, আমি বলছি হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং ফাইন দিয়েছে দুর্নীতির কারণে। এই রাজ্য থেকে একটা জেলায় দিয়েছে। একবার শুভময়দার কাছে যাবো। কুণাল ঘোষ বলেছেন না গুজরাটের কথা, গুজরাট সরকার বলে সেখানকার যে দুর্নীতি করেছে গ্রেপ্তার করা হয়েছে, আর এখানে অনুব্রত মণ্ডল বেশ দুজনকেই থামালো। আমি শুভময় মৈত্রের কাছে যাব। দেখুন, দুদিকেই যুক্তি আছে, খুব স্পষ্ট যুক্তি। একটা হচ্ছে এটা ঠিক যে দুর্নীতির ক্ষেত্রে, ফেক জব কার্ডের ক্ষেত্রে অনেক পশ্চিমবঙ্গের ওপরে ছিল ইউপিতে টাকা বন্ধ হয়নি। গুজরাটে এই 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, এটা দিনের আলোর মতো সত্যি। তার কারণ গুজরাট পুলিশ মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সুতরাং এটা বিতর্কের জায়গা নয়। তার যে ইউপি কিংবা গুজরাটে 100 দিনের কাজের টাকা কিন্তু বন্ধ হয়নি। হ্যাভিং সেড দ্যাট, এইখানে অভিযোগ 500 কোটি টাকার দুর্নীতি, যার ভেতরে 24 কোটি রিকভার্ড হয়েছে। অর্থাৎ ফেক জব কার্ড বলুন বা 100 দিনের কাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে পড়েছিল, সেটা নিয়েও সন্দেহের জায়গা নেই। শুভময়দা, দেখুন, মানে তৃতীয় বিশ্বের রাজনীতিতে এই যে দুর্নীতি বা দুর্বৃত্তায়নের অভিযোগ সব জায়গাতেই থাকবে, এবং আমরা ছোটোবেলার থেকে যেভাবে বড় হয়েছি, আজকে হঠাৎ করে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল বা আমরা নিজেরা ধোয়া তুলসী পাতা হয়ে গেলে সেটা তো মেনে নেওয়া যাবে না। ফলে এর মধ্যেই গোটা ব্যবস্থাটা চলবে। কিন্তু গোটা ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিভাবে চলছে, এক হচ্ছে প্রথমেই শুরুতে যে উত্তরপ্রদেশ বা গুজরাটের ক্ষেত্রে কি হয়েছে, সুতরাং মিটে গেল, তার পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করারই দরকার নেই, এটা একটা রাস্তা হতে পারে। আরেকটা রাস্তা হচ্ছে না, পশ্চিমবঙ্গ আরেকটা রাজ্য যেখানে 100 দিনের কাজের একটা গোলমাল হয়েছে, কোর্টে বিষয়টি গেছে, তার নিরিখে আমরা এটা আলোচনা করব কিনা। যদি ধরে নিই যে আমরা আলোচনা করব, একদম শুরুতেই কেয়াদি বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে মনিটর হতে হবে কিনা তৃণমূলের ক্লাসে। শতরূপ তো বারবার দেবাংশুকে নার্সারিতে পাঠিয়ে দিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতি কিন্তু একেবারেই ওই স্তরের নয়, একেবারে পিএইচডি টিএইচডি বা পোস্ট ডক্টরাল স্তরে বা তৃণমূল রাজনীতির অধ্যাপক বললেও কোনো ভুল হবে না। কারণ একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে একেবারে অতিবাম থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, বিজেপি থেকে সমস্ত রাজনৈতিক দলকে মিলিয়ে যেভাবে স্বাধীনতা আন্দোলনের আগে কংগ্রেস যেভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল, তৃণমূল যে রাজনীতির প্ল্যাটফর্মটা তৈরি করেছে তাকে ডিফাইন করেছেন ফিরদৌস বাবু। বলেছেন যে যারা এই গণতন্ত্রের সুবিধেটা সরাসরি নিতে চান তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবেন। ফলে বিজেপিরও কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে এই মুহূর্তে সব থেকে বেশি সুবিধে। সুতরাং
সেটিংয়ের যে জায়গাটা নিয়ে আমরা বারবার আলোচনা করি, এটা বললেই তো তৃণমূল বিজেপি সেটিং নিয়ে কথা হবে। সেখানে কিন্তু একেবারে পরিষ্কার 2019 নয়, তখন দিলীপ ঘোষ একটা লড়াই দিয়েছিলেন, বিজেপি তৃণমূলের লড়াই ছিল। 2021 থেকে শুরু করে গত 4 বছর ধরে আমরা যতই সেটিংয়ের কথা বলি না কেন, কংগ্রেস এবং সিপিআইএমের অসম্ভব দক্ষতার কারণে তৃণমূল বিরোধী মানুষ মনে করেছেন বিজেপিকে ভোট দেবো, বিজেপি বিরোধী মানুষ মনে করেছেন তৃণমূলকে ভোট দেবো। এবং সেই অঙ্কটিকে কিভাবে চালাতে হবে তার জন্য কখনো অমিত শাহ আসবেন, কখনো নরেন্দ্র মোদী আসবেন। আমাদের রাজনীতির যে মূল জায়গাটা, কোন জায়গাটা হারিয়ে যাচ্ছে বামফ্রন্ট 60-এর ওপর আসন পেল, কেন্দ্রে কংগ্রেস সরকার, স্বামীনাথন কমিশন হলো, সেখানে 100 দিনের কাজ, যে মানুষকে এমনি টাকা দেবো না, মানুষ কাজের অধিকার পাবে, কাজ করে রাষ্ট্রকে বলবে আমি কাজ চাই, কাজ দাও, তবে আমায় টাকা দাও, আমি বস থেকে টাকা নেবো না। এই যে দূরদর্শী একটা ভাবনা, এবং যে ভাবনাকে তৃণমূল এবং বিজেপি তাদের ভাবে তাদের কাজে বারবার অস্বীকার করেছে। বিজেপি তো এর বিরুদ্ধে কথাই বলেছে ক্ষমতায় আসার আগে, একে হাস্যাস্পদ একটা স্কিম বলেছে। তৃণমূল কংগ্রেস এটাকে সঠিকভাবে চালায়নি। আজকে কংগ্রেস এবং সিপিআইএম বা বামফ্রন্ট শক্তিশালী নয়, কিন্তু 100 দিনের কাজের মতো একটা প্রকল্পের পেছনে যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তা আজকের দিনে তৃণমূল এবং বিজেপি সেটাকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা খুব একটা পরিষ্কার নয়। সেই জন্যে আপনারা মন্টু ঘোষের অভিযোগটা দেখলেন যে 100 দিনের কাজের টাকায় মানুষ কাজ করতে চাইছে। ধরুন প্রায় 100 দিনের কাজ 300 টাকা করে হলে 30,000 টাকা, একটা মানুষ এই টাকাটা কিন্তু পেতে পারত। ফলে গোটা বিষয়টা কি দাঁড়াচ্ছে, রাজনৈতিক আন্দোলন ঘেঁটে গিয়ে বারবার 100 দিনই হোক বা ওবিসির কথাই হোক, এবং তার জন্য কি আঘাতপ্রাপ্ত হচ্ছে, আজকে 12 ক্লাস পাশ করা ছেলে মেয়েগুলো কোথায় গিয়ে ভর্তি হবে তার আগে তৃণমূল কংগ্রেস এমনভাবে গুলিয়ে দিল, আমরা আজকে বুঝতেই পারছি না। কত ফোন আসছে, মানুষ জিজ্ঞেস করছে আচ্ছা পোর্টালে নাম লেখাচ্ছি, ভর্তি হতে পারবো তো? অর্থাৎ তৃণমূল বিজেপির রাজনীতির জায়গা ছেড়ে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের, প্রতি মুহূর্তে আমাদের আইনসভায় যেতে হচ্ছে কোর্টের কাছে, কোনো কিছুর কোনো সমাধান হচ্ছে না, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন গুলিয়ে দেওয়ার রাজনীতি। আমি এই বিষয়টা নিয়ে বলিনি, আমি জাস্ট দুটো কথা বলতে চাই। প্রথম কথা, দেবাংশু যদি বলে যে দুর্নীতির অভিযোগ উত্তরপ্রদেশেও ছিল, হয়তো থেকে বেশি ছিল, কিন্তু উত্তরপ্রদেশে টাকা বন্ধ করা হয়নি, বাংলার টাকা কেন বন্ধ করা হয়েছে, তাহলে আমি ওর সাথে একমত হতে আমার কোনো আপত্তি নেই, দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু ওর যে দ্বিতীয় প্রশ্নটা, যে বাংলায় দুর্নীতি হয়েছে প্রমাণ কি, প্রমাণ যখন নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জরিমানাটা দিলেন কেন? কেন্দ্র জরিমানা করলো, টাকা রিকভার করলো, বুঝলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন কোনো প্রমাণ নেই, জরিমানা দেবো না, যাও যা করার করে নাও, দিল তো। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন দুর্নীতি হয়েছে। এইবার আমার পরের কথাটা, তা হচ্ছে আজকে মাননীয় বিচারপতি যে রায়গুলো দিয়েছেন, তোমরা অনেক জানো এটা, মনরেগার একটাই কিন্তু এর মধ্যে অনেকগুলো কথা বলা রয়েছে, যেমন চাইলে কেন্দ্রের সরকার ইন্টারভিউ করতে পারে, এফআইআর করতে পারে ইত্যাদি, এগুলো কিন্তু অলরেডি একটাই রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, 4টে জেলায় দুর্নীতি হয়েছে এটা কেন্দ্রের সরকার বললো, স্বীকার করে নিয়ে রাজ্য সরকার ফাইন দিল, কিন্তু না কেন্দ্রের সরকার না রাজ্য সরকার একটা এফআইআর করলো। কারণটা কি? এই যে কথায় কথায় বামফ্রন্ট আমলের সঙ্গে তুলনা করা হয়, তোমরা জানো, তুমি বামফ্রন্ট সরকারের সময় সাংবাদিকতা করেছো, প্রত্যেক বছর বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী তিনি একেবারে, মানে বিশ্বনাথ স্যারও বলতে পারবেন এটা, বিধানসভায় দাঁড়িয়ে তথ্য পেশ করতেন যে পশ্চিমবাংলার কোথায় কোথায় পঞ্চায়েতে 100 দিনের কাজে পঞ্চায়েত স্তরে কোথায় কোথায় দুর্নীতির অভিযোগ এসছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন থানায় কটা এফআইআর হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে, কত টাকা রিকভার্ড হয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে প্রত্যেক বছর হিসাব পেশ করা হতো। আজকে কেন না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার দুর্নীতি স্বীকার করে নেওয়ার পরেও একটা এফআইআর করে না? এটাই বলছি। শুনুন, আমি দুটো জিনিস মনে করি দিতে চাই। দিনের পর দিন এই স্টুডিওতে আমি বলেছি যে আমাদের অরিজিনাল জুরিসডিকশনে যদি কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো প্রশাসনিক বিরোধ হয় তাহলে সরাসরি আদালতে যাওয়া যায় এবং আদালতে সেটেল করে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তখন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন, হঠাৎ করে কেন্দ্রীয় সরকার এই 100 দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করে দিল। মহারাষ্ট্র সরকার সরাসরি কোর্টে অ্যাপ্রোচ করলো, সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করলো। সুপ্রিম কোর্ট কিন্তু উইদিন 15 ডেজে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল যে টাকা ফেরত দাও। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনীতির মধ্যে ঢোকাতে চেয়েছে, বারবার পথের রাজনীতির মধ্য দিয়ে ভোটে জিততে চাইছে, যতটা না মানুষকে সাহায্য করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এই 100 দিনের কাজে, তার থেকে অনেক বেশি রাজনীতি এর মধ্যে করতে চাইছে। একই সাথে আপনাকে বলতে চাই, এই যে আমি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কেন্দ্রের টাকা লাগবে না, এই কথা কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা বলেছে যে আমাদের কেন্দ্রের টাকা লাগবে না, আমরা কারো প্রতি মুখপক্ষে নই। আবার উল্টো দিকে বলছে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না। এবার
টাকা আমি বলছি আপনাকে, টাকাটা আগে বন্ধ করেছে কেন্দ্র একেবারে। এবার টাকা আপনি যখন ট্যাক্স পেয়ারের টাকা আপনি কোর্টে না গিয়ে আপনি কি করছেন, রাজ্যের বাজেটে টাকা গেল মানে কি বামপন্থী সংগঠন আপনি রাজ্যের টাকা যখন আপনি রাজ্যের করদাতাদের টাকা আপনি একটা অন্য ফান্ডে দিচ্ছেন, আপনি তার মানে অন্য কাজগুলো করতে পারছেন না, আপনি দিয়ে দিতে পারছেন না, তার মানে কি দিনের পর দিন আপনি মিসম্যানেজমেন্টে রেখেছেন পশ্চিমবাংলাটাকে। আমি বলছি মনরেগার অ্যাক্টে আরো একটা বিষয় রয়েছে, যদি কোনো কারণে কারোর প্রাপ্য টাকা আটকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারকে সুদ সমেত সেই টাকা ফেরত দিতে, তার জন্য মামলা। এবার বিষয়টা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে জাজমেন্টটা নিয়ে আমরা আলোচনা করছি, এটাতে তো আগস্ট মাস থেকে চালু হবে এই নিদান রয়েছে, বাট এতদিনের যে টাকাগুলো ডিউ। কিন্তু আমি বলছি, আমি তোমার সঙ্গে তো একমত, কিন্তু রাজ্য সরকার কেন কোর্টে গেল না? এখন কি যাবে অ্যাটলিস্ট? কোর্টে কেন গেল না? কেন ক্ষেত মজুর অ্যাসোসিয়েশনটা যেতে হলো? শুভময়দা বলার সময় একটা কথা বললো যে তৃণমূল বিজেপি মিলে একটা হাস্যাস্পদ, বিজেপি তো এ করছে না, প্রথম থেকে বিরোধী ছিল, তৃণমূলও নিয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস এই টাকা রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ যেন পায় তার জন্য দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে এবং দিল্লির কেন্দ্র কোর্টে যায়নি, আন্দোলন করেছে কিন্তু কোর্টে যায়নি। রাইট, ইউ আর রাইট, আন্দোলন করেছে, কোর্টে যায়নি। না না, যেখানে না না, ও এক সেকেন্ড, আমরা কি দেখলাম দেবাংশু, ফলটা কোথা থেকে এলো? সেটা হচ্ছে কোর্টের কাছ থেকে রেহাই কে দিল? কোর্ট দিল। তো সেইটা তো তৃণমূল কংগ্রেস আজকে তুমি বুক ফুলিয়ে বলতে পারতে যে আমরা কোর্টে গিয়ে জাস্টিস ছিনিয়ে এনেছি। আমি বলছি শুনুন না, দেখুন তৃণমূল চুরি করেছে, বিষয়টা তো চুরি করেছে, বিজেপি এক রকমের কথা বলছে, আমরা এক রকমের কথা বলছি। সাধারণ মানুষের কাছে যে কনফিউশন যে কে সত্যি বলছে, তৃণমূল দুর্নীতির জন্য টাকা আটকেছে না বিজেপি রাজনৈতিক কারণে, এটা তো প্রমাণ হয়ে যায় খুব স্পষ্ট দুটো দিক থাকে। পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রের উত্তর কি, আর দুই হচ্ছে তৃণমূলের প্রতিনিধি যখন দেখা করতে গেল কেন্দ্রের মন্ত্রী পেছন গেট দিয়ে পালালো। আমার পরের প্রতিবেদনে যেতে হবে এই তরজার মধ্যে। আমি শুভময়দাকে ধন্যবাদ, শুভময়দা ইতিমধ্যেই তুলেছেন, সেটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু হয়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা কতটা অপেক্ষা করেছেন। আমি যদি এই পরিসংখ্যানটা, সরকারি পরিসংখ্যান, সরকারি তথ্য দিই, আপনারা বুঝতে পারবেন যে আজকে সন্ধে অবধি উচ্চশিক্ষা বিভাগে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে 28,443 জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করেছেন। এদের তারা মোট 71,949টা আবেদন করেছেন। মোট নথিভুক্ত বা রেজিস্টার ছাত্রছাত্রী এর মধ্যে 251 জন অন্য রাজ্যের, অন্য প্রসঙ্গ। কিন্তু আমার বক্তব্য যে অবশেষে শেষ পর্যন্ত পোর্টালটা এখনও চলছে এবং এতজন সাধারণ ছাত্রছাত্রীর অপেক্ষাটা এই সংখ্যা থেকে বোঝা যাচ্ছে যে তারা করলেন। কিন্তু ভর্তি নিয়ে আদৌ কি কোথাও কোনো ধোঁয়াশা রয়ে গেল? বিভ্রান্তির কথা শুভময় মৈত্র বললেন, কোথায় বিভ্রান্তি এবং কেন বিভ্রান্তি? ওবিসির 2010 সালের তালিকাটা হুবহু ওই 66টা গোষ্ঠীর হুবহু মানতে অসুবিধে কোথায়? কেন সেই বিষয়ে ধোঁয়াশা থাকবে? পরের প্রতিবেদন। নতুন চালু হওয়া পোর্টালে বুধবার থেকে স্নাতক স্তরে ভর্তির আবেদন শুরু হয়েছে। চলছে এসএসসির শিক্ষক নিয়োগের অনলাইন আবেদনও। কিন্তু যার ভিত্তিতে কলেজে ভর্তি কিংবা চাকরির আবেদন নেওয়া শুরু হয়েছিল, রাজ্য সরকারের সেই ওবিসি বিজ্ঞপ্তিতেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের প্রশ্ন, এবার কি হবে? ওবিসির সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকার কি করবে? ভর্তি হবে কিভাবে? যদিও কলকাতা হাইকোর্টের মঙ্গলবারের নির্দেশনামায় স্পষ্টই উল্লেখ করা হয়েছে 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী তালিকায় ছিল তাদের ক্ষেত্রে আদালত কোনো হস্তক্ষেপ করেনি। 2010 সালের আগের তালিকা অনুযায়ী এই 66টি জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে বিবেচনা করে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর তৃণমূল সরকার কি করবে তা এখনও খোলসা করেনি তারা। এই অবস্থায় ধন্দে পড়েছেন অনেকেই। সমস্যা একটা আছে, এটা ঠিকই, কারণ সেই আশঙ্কাটা আমাদের থেকে যাচ্ছে। কারণ রিজার্ভেশন গত বছর অবধি আমরা যেটা করেছি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% এবং বি ক্যাটাগরির জন্য 7%, অর্থাৎ টোটাল 17%। তো সেটাই কি থাকবে এটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভর্তির তো একটা তালিকা, মেরিট লিস্ট, যেটা 6 তারিখ নাগাদ বেরোবে জুলাই মাসে,
সেইটাও কিসের ভিত্তিতে তৈরি হবে সেটা নিয়েও আমাদের একটু আশঙ্কা থেকে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বুধবার সন্ধে 6টা পর্যন্ত শিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে 28,443 জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তারা মোট 71,949টি আবেদন করেছেন। 251 জন ভিন রাজ্যের। 2024 সালে যে রায় দিয়েছিল সেখানেও বলা হয়েছিল যে 66টা যে কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছিল 2010-এর আগে, তার ভিত্তিতে নিয়োগ বা কোনো অ্যাডমিশন করা যেতে পারে। আর এই আজকের গতকালের রায়তেও এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 66টা কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছে, যেটা ভ্যালিড 2010-এর আগে, তার ভিত্তিতেই নতুন অ্যাডমিশন বা নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে। আর পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্ট আলটিমেটলি বলে যে এই 76টা কমিউনিটি যে ওবিসি হিসেবে নথিভুক্ত করা হয়েছে সেটা সঠিক, তখন তারা তার বেনিফিট পেতেই পারে। এসএসসি সূত্রে খবর, তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিজেপি এতদিন ধরে অভিযোগ তুলছিল নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে ঘুরপথে মুসলিমদের ঢোকাতে চাইছে তৃণমূল সরকার। মঙ্গলবার হাইকোর্ট সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করে বিজেপি। কালকে ইন্টারিম অর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া। মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে। মতে মোথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা আর অক্ষর মমতা, এই মমতাকে তাড়াতে হবে। যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে, দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এদিন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেন বিজেপির ওবিসি মোর্চার প্রতিনিধিরা। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। আমি বলছি 17 নম্বর পয়েন্ট যদি ফিরদৌস দেখা যায়, গতকাল মাননীয় বিচারপতিরা যে রায় দিয়েছেন এ নিয়ে কিন্তু কোনো মানে আমি বলছি না নিয়োগ না ভর্তি, কোনো ধোঁয়াশা থাকার কথাই নয়। একেবারে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, দ্য সেড জাজমেন্ট হ্যাড নট বিন সিন ইন্টারফেয়ার বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্যাট হ্যাজ সাচ দেয়ার ক্যান বি নো হিন্ড্রেন্স ইন কন্ডাক্টিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাডমিশন প্রসেস, taking into consideration the 66 classes of OBCs as existing prior to 2010. আমি বলছি খুব স্পষ্ট, একেবারে বিচারপতিরা শুনানিতে শুধু নয় রায় লিখে দিয়েছেন। আমি কালকে বারবার যেটা বলছি, কেউ বিষ বাও জলে পড়ে নেই, তার কারণ একেবারে স্পষ্ট করে দিয়েছেন তারা যে না নিয়োগে না ভর্তিতে কোনো তাদের দিক থেকে শুধু আজ এবং রায় বেরোনোর পর নয়, তার আগেও কিন্তু কোনো ধরনের আইনি বাধা ছিল না। তাহলে এই বিভ্রান্তি কেন? প্রথম কথা, কেউ বিষবাও জলে পড়ে নেই, আসলে বিষবাও জলে ফেলানো হচ্ছে এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কিছুক্ষণ আগে অধ্যাপক বলছিলেন যে আমরা বারবার জানতে চাইছি কিন্তু কিছু জানতে পারছি না, বিভ্রান্তি। এই কিছুক্ষণ আগে আরেকজন অধ্যক্ষা তিনি বলছিলেন আসলে এটা কেন তৈরি করা হচ্ছে জানেন তো? তার কারণ একটা নির্দিষ্ট পারপাস আছে। সেই পারপাসটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পুষ্ট করতে হবে। তার কারণ ইন দ্য মিন হোয়াইল আমার কাছে অনেকে ফোন করে জানতে চাইছেন, যেহেতু এই মামলাগুলো করি, যে আমরা করবোটা কি? 1 মাস হলো রেজাল্ট বেরিয়ে গেছে, 1 মাস ধরে কি তারা বসে থাকবেন? বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রচেষ্টা করছেন, সেখানে কাঁড়ি কাঁড়ি দিয়ে তারা ভর্তি হতে বাধ্য হচ্ছেন। এবার বলি, কোন ছাত্রছাত্রীর বাবা মা আছে বলবো যে যাদের সামান্য সামর্থ্য আছে তারা বেসরকারিতে ভর্তি করবেন, বাড়িতে বসে রাখবেন। দেখুন, এই যে যদি আমি 2024 সালে রায়টি দেখি, রায়টিতে কি বলা আছে যে ইভেন যে সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে, সেই বাতিল সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিগুলো প্রোটেক্ট করেছেন, ইভেন অনগোয়িং প্রসেস যেগুলো চলছিল সেগুলোতেও বেনিফিট দিয়েছেন। আর এই যে স্থগিতাদেশ যে নির্দেশনামায় আছে সেখানে নির্দিষ্টভাবে বলা আছে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, চাকরির ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা নেই। ইভেন আপনাকে বলি, ধরুন একজন ওবিসি ক্যান্ডিডেট বা একজন এসসি ক্যান্ডিডেট, তিনি যদি মনে করেন তার ওবিসি সার্টিফিকেটটি বা এসসি সার্টিফিকেটটি তিনি ব্যবহার করবেন না, তিনি আনরিজার্ভ হিসেবে টিচার হতে চান, টিচার হতে পারেন। ইভেন শুধু তাই নয়, তিনি যদি ধরুন
চাকরির ক্ষেত্রে তিনি যদি আনরিজার্ভের উপরে মার্কস পান লাস্ট কাটাবের থেকে, তিনি আনরিজার্ভ হিসেবে ট্রিটেড হওয়া, সেটাই দেশের আইন। দুর্ভাগ্য হলেও সত্য, এরা বেসিক্যালি পুরো বিষয়টিকে বিভ্রান্ত তৈরি করে আসলে বেসরকারীকরণের পথটাকে প্রশস্ত করতে চায়। একদমই নয়, কারণ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পশ্চিমবঙ্গে এখন অনেক কম, এবং পশ্চিমবঙ্গে 11 সালের পর নতুন সরকার আসার পর, তৃণমূল সরকার আসার পর কলেজের সংখ্যা যে পরিমাণ বেড়েছে এবং সিটের সংখ্যা যে পরিমাণ বেড়েছে, তার ফলে এখনো পর্যন্ত মোটিভ বাদ দিন, আমি ধরে নিচ্ছি ফিরদৌস ভুল কথা বলছে, এরকম কোনো সরকারের মোটিভ ছিল না। আমার পরিষ্কার যে এই দেরিটা কেন করা হবে, আমি কেন আগের বছরের ডেটের সঙ্গে এই বছরের ডেট নয়। আরে আমি বলছি 2010-এর আমি তো প্রথম দিনই ভর্তি করতে পারলাম, ভোলাটাইল করে দেওয়ার জন্যই এই যে অভিভাবক অভিভাবিকা প্রথম দিন ভর্তি করতে পারে। এই মামলাটা কারণ হচ্ছে ভোলাটাইল করার জন্য, আরে পুরোটাই ভোলাটাইল করার জন্য, এটা উদ্দেশ্যমূলকভাবে করা। আচ্ছা বুঝলাম, তার জন্য এডুকেশনটা বন্ধ রাখছেন, উদ্দেশ্যমূলকভাবে তারা করলো যাতে এই ধরনের একটা অজলাবস্থা টোটাল তো কালকে খুলল সরকারি, তার কারণে এই রায়টা আসবে। স্থগিতাদেশ হওয়ার পরেও পোর্টাল খুলতে পারে, তাহলে আগে কেন সেই পোর্টালটা খুললো না? সেই প্রশ্নের উত্তর গত বছর 19 তারিখে খুলেছে। গত বছর 19 তারিখে প্রথম যে রেজাল্ট আইসিএসসি সিবিএসসি যে রেজাল্ট যখন বেরিয়েছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখান থেকে ধরলে 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাসের বেশি হয়ে গেছে প্রথম রেজাল্টটা বেরোনোর পর থেকে। এই দীর্ঘ সময় অপেক্ষাটা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত বেদনাদায়ক অবস্থা এবং অনিশ্চিত একটা ভবিষ্যতের জায়গায় দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছু হয়েছে, কিন্তু বেসরকারি কলেজের সংখ্যা, বিএড বলছি না, ডিগ্রি কলেজের সংখ্যা কিন্তু তেমন নয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বাইরের রাজ্যে চলে যাওয়ারও একটা প্রবণতা তৈরি হচ্ছে। আমি একেবারে তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছি। পরিষ্কার বোঝা গেল যে এই ওবিসির গোলমাল ছাড়াও ছাত্র ভর্তি হতে পারবে। অর্ণববাবু পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কাল সকালে বলে দিক যে এই 66 ধরে প্রতিটি কলেজে ভর্তি হোক। দ্বিতীয়ত, কলেজে প্রচুর সিট ফাঁকা থাকে, অর্ণববাবু জানেন, আমরা প্রত্যেকে জানি। ফলে বাকি যে নতুন যারা ওবিসি হয়েছেন তাদের সাধারণভাবে পশ্চিমবঙ্গের কলেজে অঙ্ক, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ফিলোসফি পড়ার জন্য কোনো সিটের অভাব হবে না। ফলে কালকে সকালবেলা তৃণমূল কংগ্রেস বলুক এবং সরকার বলুক, আমার বক্তব্য পরিষ্কার, অভাব তো ইস্যু নয়, ইস্যু হচ্ছে সিট খালি রাখা। অন্য সুমনদা আজকে আনন্দবাজারে বেরিয়েছে গত বছর 4 লক্ষ মানে আমাদের যে বিভিন্ন সাবজেক্টের যে পদ সেগুলো কিন্তু ভরা হয়নি। একটা বিরাট সংখ্যক যে বাইরের রাজ্যে যাচ্ছে সেটাই হলো একটা উদাহরণ। দ্বিতীয় যেটা খুব কষ্ট করে তৃণমূল কিন্তু বলবে না এত তাড়াতাড়ি, যে পরিষ্কার করে কালকেই একটা আদেশ জারি করতে পারে শিক্ষামন্ত্রী যে অ্যাজ পার কোর্ট অর্ডার আপনারা রিজার্ভেশন মেনটেন করে আপনারা ভর্তি নিয়ে নিন, কিন্তু করবে না। কেন করবে না? এখানে পলিটিক্স অফ ডিসপ্লে আছে। যেমন জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা কবে হয়েছে, তার রেজাল্ট কেন হচ্ছে না? সেন্ট্রালের তো সবগুলো রেজাল্ট বেরিয়ে গেছে, জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্টটাও কিন্তু একই কারণে এই গল্পটায়, যে আমি দিনের শেষে বোঝাবো যে হে মুসলমান, হে ওবিসি ক্যাটাগরির মুসলিমরা, তোমাদের জন্য আমাদের নিবেদিত প্রাণ, তাতে যদি উচ্চশিক্ষা জাহান্নামে যায় যা। মানে আপনি বলছেন ওটা এক সেকেন্ড প্লিজ সবাই আসছে, আমি বলছি আপনি বলছেন যে পোর্টাল খোলা হবে কিন্তু ভর্তি হবে না, পোর্টাল খোলা আছে কিন্তু ভর্তি হবে না, মানে এই মানে কি হবে? বারবার চাপ পেয়ে মানুষকে জানানো হবে। এই তথ্যটা যে ফাঁকা সংখ্যাটা রয়েছে, উনি বললেন যে ভর্তি হয়নি, তারা সবাই অন্য রাজ্যে চলে গেছে, তথ্য কেউ কোথা থেকে পেলেন? তুমি আমার সঙ্গে একমত হবে যে গত বছর যে ফাঁকার সংখ্যা ছিল কোনো কারণ নয়। আমি যদি প্রথম দিন ভর্তি করতাম ফাঁকার সংখ্যা তো কমতো, এটা তো মানবে, বিজ্ঞানের অঙ্কের নিয়মেই কমতো। স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এটা একটা টোটাল পরিকাঠামো, টোটাল একটা সমস্যা। আপনি কোথা থেকে তথ্য পেয়েছি জিজ্ঞেস করছেন তো? আরেকক্ষণ বলেছেন, শুনুন শুনেনি, কোভিডের পর ড্রপআউটের সংখ্যা 12.5 বেড়েছে। আমি বলছি কি,
প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত 4 বছর ধরে গত বছরের থেকে কমছে। এই তথ্যটা আমরা এই রাজ্যের সরকার থেকে পেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যারা মাধ্যমিক দিচ্ছে তার 2.5 থেকে 3 লাখ ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের সংখ্যা কমে যাচ্ছে। আপনাদের দেওয়া তথ্য থেকে পাওয়া যাচ্ছে। এবার আমি বলি আজকে শুভেন্দু অধিকারী অনেকগুলো ময়ের নামটা শোনালেন, মতে মহামারী, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, মতে মমতা, খালি একটা ভুলে গেলেন মতে মোদি। এবার এবং আমার যে কথাটাই বলার যে শুভেন্দু অধিকারীকে খুশি করার জন্য বলি, ওনারও শুনে ভালো লাগবে, গতকাল আদালত যে স্টে অর্ডারটা দিয়েছে ওনার খুব আনন্দ হচ্ছে, মুসলমানদের বিরাট ক্ষতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনাটা হচ্ছে দুটো পয়েন্টে রাজ্য সরকার স্টে অর্ডার দিয়েছে। কেন মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা অংশকে ঢোকানো হয়েছে সেটা প্রশ্ন না। এক, যে সার্ভেটা রাজ্য সরকার করেছে তার বৈধতাকে নিয়ে প্রশ্ন করেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে 2012 সালের যে আইনটা সেই ছিল এক্সিস্টিং, সেইটাকে বিধানসভায় সংশোধন না করিয়ে কেন তড়িঘড়ি অর্ডিন্যান্স জারি করে এটা করতে হলো সেটা বিজ্ঞপ্তি দিয়ে দুটো পয়েন্ট উনি বলছেন যে শুধুমাত্র ব্যাকডোর দিয়ে একটা বিশেষ শ্রেণীকে, তার দুধেল গায়ে শ্রেণীকে ভোট ব্যাংক পলিটিক্স হিসেবে ব্যবহার করা, সেটাতে উনি মানা করেছেন। আমি বিজেপি গরুতে কবে থেকে আপত্তি শুরু হলো আমি যেটা বলতে চাইছি, তোমরা বলছো প্রথম আমরা তো আপত্তি করিনি। দিদি একটু দাঁড়াও না। প্রথম কথা হচ্ছে সুমনদা বলছো কেন, শতরূপদা যে কথাগুলো বললো তার মধ্যে একটা সম্পূর্ণ অসত্য কথা বলেছে, এবং সেটা হচ্ছে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 62,000 বেড়েছে, গত বছরের তুলনায় কমেনি। তার আগের বছর কত ফল হয়েছিল? গত বছর ফল হয়েছিল, গত বছর ফল হয়েছিল কারণ কোভিড ব্যাচ ছিল। তোমার কথার মাঝখানে বলে তোমার আপত্তি হলো, তুমি লোকের মাঝে বলো আমি ঠিক করবো, তুমি চুপ করো। আমি ডিসাইড করব, পরের দিন এসো, তুমি পরের দিন এসো, ঠিক আছে? আমিও তো দু নম্বর কথা হচ্ছে, আমি কেয়াদির জন্য একটা কথা বলি। নরেন্দ্র মোদী 2022-এ এনআইকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন 70-এর কাছাকাছি মুসলিম কমিউনিটিকে তারা ওবিসিতে ছিলেন। এটা নরেন্দ্র মোদী এনআইকে দেওয়া সাক্ষাৎকারে 2022-এ বলেছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে কেয়াদির নরেন্দ্র মোদীর গুজরাট, না না আমি বলছি যখন শুভেন্দু বাবুরা, কারণ শুভেন্দু বাবুরা তো এখন শুভেন্দু বাবুরা তো এখন প্রসেস নিয়ে বলছে, শুভেন্দু বাবুরা তো প্রসেস নিয়ে বলছে, আমি বলছি শুভেন্দু বাবুরা শুভেন্দু বাবুরা ধর্ম নিয়েই বলেন, তাহলে কেয়াদিকে উত্তর দিতে হবে। নরেন্দ্র মোদী এই কথাটা বললেন, তুমি তো পরের দিন আসবে, আমি তো ভয় পরের দিন আসবো, আজকে জিজ্ঞেস করছি ও যেটা বললো তার সঙ্গে কেন অ্যাডমিশন চালু হচ্ছে না 1.5 মাস পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর, এর উত্তরটা কোথায়? মোদি এই বিপুল শব্দ দূষণ থেকে এইটা বোঝার, এক সেকেন্ড, বেশ, এই বিপুল শব্দ দূষণ থেকে আপনারা একবারও বুঝতে পারছেন না যে কেন ভর্তির পোর্টাল খুলে দিতে এত দেরি হলো, কেন ভর্তির এখনো পর্যন্ত অভিভাবকেরা জানেন না যে তাদের ছাত্রছাত্রীরা ভর্তির প্রক্রিয়া কবে শুরু করা হবে, কেন এই ধোঁয়াশা, এর উত্তর আমি পাচ্ছি না এটা থেকে। হ্যাঁ, একটা ছোট্ট বক্তব্য, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি খুব ভালোভাবে চলা একটা পরীক্ষা। এতগুলো ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে বলে বসে আছে, কলকাতায় আশেপাশে পশ্চিমবঙ্গে প্রাইভেট কলেজ আছে এবং বিভিন্ন লোকজন ভর্তি হবে, এবং তার সঙ্গে বাকি কলেজে যে ঘটনাগুলো ঘটছে গোটা বিষয়টায় আমাদের রাজ্যের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকের পরে বিপর্যস্ত। ফলে তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দয়া করে খুব তাড়াতাড়ির মধ্যে মানুষকে, ছাত্রদের বুঝিয়ে দিন যে এতে কোনো গোলমাল নেই। এখানে তো দেবাংশু আছেন, অর্ণববাবু আছেন, আপনারা আপনাদের দলকে বা যাদেরকে চেনেন তাদের বলুন যে এটা মিটিয়ে ফেলতে। ব্রাত্য বসু কালকে বলে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তো
এত সাংবাদিক সম্মেলন করতে পারছেন? পশ্চিমবঙ্গের 12 ক্লাসের ছেলে মেয়েদের জন্য একটা সাংবাদিক সম্মেলন করুন। আমিও তো কোনো একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপক, আমিও নিশ্চয়ই চাইবো যে ইমিডিয়েটলি কালকে সকালবেলাতেই একটা নোটিশ জারি করে বলে দিন অ্যাজ পার মানে কোর্ট অর্ডার, মানে অ্যাডমিশন আপনারা নিজে শুরু করুন। কিন্তু সেটা হবে না। যেমন করে শুভেন্দু অধিকারী লাড্ডু বিতরণ করলো পরিষ্কার হিন্দু রাজনীতির জন্য, তেমনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ঘষে ঘষে লোককে বোঝাবে যে আমরা কত চেষ্টা করছি, দেখো, তারপরে তোমার গিয়ে ভোট দিয়ে হবে মুসলমানদের ভোটটার জন্য। ফলে দিনের শেষে আমি শুধু এইটুকু আশা করব যে বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলবে সেটা অ্যাটলিস্ট এখন দেরি হয়ে যাওয়ার পরও সম্পূর্ণ বিশ্বনাথ চক্রবর্তী সম্পূর্ণ ভুল প্রমাণিত হন। তার কারণ তাকে ভুল প্রমাণিত করতে পারেন সরকার যদি এই ভর্তির বিষয়টা কাল থেকে একেবারে স্মুথ করে দেন, এত দেরির পর এত উদ্বেগের কারণ হয়ে এখন অন্তত যদি দরজাটা খুলে দেয়া হয়, তাহলে বিশ্বনাথ চক্রবর্তী হয়তো ভুল প্রমাণিত হবেন, কিন্তু ওই অতগুলো বাচ্চা এবং তাদের অভিভাবকরা বিশ্বাস করুন খুব স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আমরা শুধু এইটুকু চাইতে পারি। আমার পরের প্রতিবেদন হচ্ছে সেই মানুষগুলো যারা নবম থেকে দশম শ্রেণীর আবেদনের অনলাইন ফর্ম ফিল আপ করা শুরু হয়েছেন, কিন্তু আন্দোলনকারীরা পরীক্ষায় বসতে চান না এবং তাদের অভিযোগ যে বারবার বিকাশ ভবনে গেলেও তাদের চিঠি রিসিভই করা হচ্ছে না। তাদের আন্দোলন কোথায়? ভুলে যাব না আমরা, দেখাবো। হকের চাকরি ফেরত চাইতে গিয়ে খেতে হয়েছিল পুলিশের লাথি। বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য সেই পুলিশেরই পায়ে পড়ার জোগাড় চাকরিহারাদের। বুধবার বিধানসভার সামনে দেখা গেল চাকরিহারাদের অসহায়তার এই ছবি। সোমবার থেকে সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রতিবাদে ওই দিন থেকেই পথে নেমেছেন চাকরিহারারা। বুধবারও 5 দফা দাবিতে মিছিল করে বিধানসভায় আসেন চাকরিহারা আন্দোলনকারীরা। স্পিকারের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য পুলিশের পায়ে ধরতে যান এক চাকরিহারা। শেষমেশ পুলিশি পাহারায় আন্দোলনকারীদের প্রতিনিধি দল দেখা করেন বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চিফ হুইপ নির্মল ঘোষ তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি গ্রহণ করেছেন। তিনি আগামী সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, বিধানসভায় আমাদের বক্তব্য তুলবেন। সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো হয়, সমস্ত যোগ্যদের, শিক্ষাকর্মী শিক্ষকদের বেআইনি নোটিশ যেটা, সে বিষয়েও আলোচনা করবেন। আর বিধানসভার জরুরি অধিবেশনের বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবেন। এরই মধ্যে সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের আবেদনের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আবেদন শুরু হয়েছে এবং আমার কাছে যে খবর প্রচুর আবেদন জমা পড়ছে। আমরা এখানে তো চিঠি দিতে এসেছিলাম হার্ড কপি, যে যারা যারা পরীক্ষা দিতে রাজি নয়, কারণ শিক্ষামন্ত্রী বলেছিলেন যে অনেকেই আছে, ম্যাক্সিমামটাই নাকি পরীক্ষা দিতে প্রস্তুত, তারা বাড়িতে পড়ছে। তো আমরা সেই যে ওনার একটা হতকারী বিবৃতি, সেই বিবৃতির বিপক্ষে যে আমরা আছি, যে আমরা এত হাজার জন তারা যে পরীক্ষা দিতে চাইছি না, কারণ যোগ্য হয়েও কেন পরীক্ষা দেব, তার তো একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। তারা যে পরীক্ষায় বসতে চান না তা স্পষ্ট করে জানাতে শিক্ষামন্ত্রীকে চিঠি দিতে চান আন্দোলনকারীরা। কিন্তু তাদের অভিযোগ, বারবার বিকাশ ভবনে গেলেও চিঠি রিসিভ করা হচ্ছে না। আমরা যে এত ব্যাগ নিয়ে চিঠি নিয়ে আসছি, কেন রিসিভ করার ক্ষমতা রাখছে না? মৌখিকভাবে যা ইচ্ছা তাই বলে দিলেই হলো। পরবর্তী আবার বিকাশ ভবনে একদম মাস জমায়েত হবে, দেখা করুক, আমাদের সঙ্গে বসুক, কেন রিসিভ করবে না? তাহলে লিখিত দিক ওনারা। আন্দোলনকারীদের দাবি, এদিন বিকাশ ভবন থেকে জানানো হয়েছে সোমবার থেকে চিঠি গ্রহণ করা হবে। এই মুহূর্তে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন কিভাবে? এই যে এসএলএসটি বিজ্ঞপ্তি হয়েছে, সেই বিজ্ঞপ্তির একটি প্রতীকী ফর্ম নিয়ে তারা জ্বালাচ্ছেন। তারা বলছেন যে রাজ্য সরকার এই যে বিজ্ঞপ্তি করেছে, সেই বিজ্ঞপ্তি তারা কোনোভাবে মানছেন না। বুধবার অনশন করল 6ষ্ঠ দিনে। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গত শনিবার দলীয় বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে মুক্তির পরেও বিতর্ক কিন্তু বীরভূমের কেষ্টবাবুর পিছু ছাড়ছে না। আইসিকে পরিবার তুলে অকথ্য গালিগালাজের পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি করেছে বিরোধীরা। আর দল কোনো শাস্তি না দিলেও ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে অনুব্রতকে নাকি লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার বীরভূমের বিরাট নেতার গায়ে বিঁধে রয়েছে জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা। সব মিলিয়ে আপাতত বেশ কিছুদিন ধরে যেন ওই বীরভূমের দিক থেকে বাঘের গর্জনের বদলে বেড়ালের মিউ মিউ শোনা যাচ্ছে। বিরাট নেতাকে নিয়ে ছোট্ট রসিকতা করেছি বলে আবার বিরাট কেস দেবেন না প্লিজ। দেখুন।
কিস দেবেন না প্লিজ। তোমার নেতা আমার নেতাকে শ্রদ্ধা জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতাকে শ্রদ্ধা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতাকে শ্রদ্ধা জিন্দাবাদ। কেষ্টকে খাঁচায় ভরে রাখা যাবে না, কেষ্ট বীরভূমের বাঘ। কেষ্টকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে করতে হবে কেষ্টকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে করতে হবে কেষ্টকে গ্রেফতার করতে হবে করতে হবে। দেখ কেমন লাগে। কিস দেবেন না প্লিজ।